আসসালামু আলাইকুম গাইস, মাই সেলফ শাহিন। আপনারা দেখছেন শাহিন ব্লগ ডিআরবি। তো গাইস, চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কি নিয়ে? আজকের ব্লগটা হচ্ছে নদীতে ইলিশ ধরা। তো গাইস, দেখতেই পাচ্ছেন নদীতে জাল ফেলা হচ্ছে। তো এখন বাজে সকাল 7টা বা 7:30 এরকম টাইমের ভিতরে আমরা চলে আসলাম নদীতে। এখন হচ্ছে নদীর জোবা চলতেছে। তো এসেই আমরা জাল ফেলা শুরু করলাম। এই জাল ফেলার অবস্থাতে দেখতেই পাচ্ছেন জাল কিভাবে ফেলছি। এখানে এই ভাই ব্রাদার সবাই মিলে জিলে একসাথে জাল ফেলছি। তো জাল ফেলা শেষ হয়ে দেখবেন যে কি অবস্থা নদীতে, কিভাবে কি করা হয়, আর একটা জেলে অ্যাকচুয়ালি জাল ফেলার পরে কি করে বা কিভাবে বসে থাকে সেটাই দেখবেন। তো এখন জাল ফেলানো হচ্ছে, তো দেখতে থাকুন। তো গাইস, জোয়ারের পানিতে জাল ফেলা হচ্ছে, এর ভিতরে দেখা যাচ্ছে এখানে বড় একটা জাহাজ চলে আসছে। তো এই জাহাজটা আসার কারণে কি হচ্ছে, আমরা জাল ফেলানো বন্ধ করে দিছি। কারণ আমরা যেদিকে জালটা ফেলাবো এই 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 রোডটা ধরে আর কি জাহাজটা যাবে। তো তখন জালটা যদি ফেলানো হয় তাহলে এই জাহাজের ইঞ্জিনের কারণে জালটা নষ্ট হয়ে যাবে বা জালটা পপুলারের সাথে ভেজে চলে যাবে। তো যার কারণে কি করলাম, জাহাজটা যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। এই জাহাজটা এখান থেকে পার হবে, তারপরে আমরা জালটা ফেলবো। আর এই জাহাজটা হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে হচ্ছে বরিশাল পায়রা বন্দরে কয়লা সরবরাহ করে থাকে। তো এইখানে এরকম বড় বড় জাহাজ সবসময় আসা যাওয়া করে। তো এখন হচ্ছে আমরা বসে আছি যে জাহাজটা গেলে পরবর্তীতে আমরা জাল ফেলবো। তো গাইস, এই হচ্ছে আমাদের এই তেঁতুলিয়া নদীটা, দেখতেই পাচ্ছেন দিনে এখন কতটা শান্ত। এখন কিন্তু আপনার ঝড় নাই, কোনো তুফান নাই, বাতাস নাই, মোটামুটি বলা যায় শান্ত। যেহেতু সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর, এখন ভালো লাগতেছে, বৃষ্টি রোদ। তো কিছুক্ষণ পর দেখা যাচ্ছে অনেক রোদ, শরীরে আর কুলানো যাচ্ছে না বা কুলানো যায় না, এরকম একটা অবস্থা হয়ে যায়। আর আমরা ঢাকা থেকে গেছি মাছ ধরার জন্য। তো ওই হিসাব করতে গেলে দেখা যায় ভালোই এক্সপেরিমেন্ট করলাম বা এক্সপিরিয়েন্স হলো ভালোই। 1 hour later. গাইস, বলা যায় প্রায় 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করে এখন জাল টানা শুরু করলাম। তো জাল টানছে এখানে, আমরা বসে দেখতেছি আসলে যে কি মাছ ওঠে বা কি হয়। একটু কিউরিওসিটি নিয়ে আছি, বসে যে অপেক্ষায় আছি। বলা যায় যে আসলে রাতে তো দেখছি মোটামুটি মাছ ভালোই ওঠে। তো এখন দিনের বেলা কিরকম মাছ ওঠে এটা নিয়ে একটু আগ্রহী। তো শুরুর দিকে জাল টানছে, কোনো মাছ উঠতেছে না, আমরা তো নিরাশ হয়ে যাচ্ছি। বলা যায় যে কি ব্যাপার, মাছ উঠতেছে না কেন? তো আসলে নৌকায় যারা রেগুলার জাল ধরে বা জাল দিয়ে মাছ ধরে তারা বলতেছে যে সবুর করেন, মাছ তো চাইলেই আসে না। এমন আছে যে জালের শেষেও মাছ আসতে পারে, আবার এমন আছে জালের মিডল পয়েন্টে মাছ আসতে পারে, আবার এমন হতে পারে যে শুরুর দিকেও মাছ। আসলে এই মৌসুমটা হচ্ছে মাছ অতটা বেশি পাওয়া যায় না। তারপরও আমরা অনেক আশাবাদী যে দেখি কোনো ইলিশ পাওয়া যায় কিনা বা কিরকম কি ইলিশ উঠে। রাত্রে তো ভালো মাছই পাইছি, এখন দিনের বেলা দেখি। প্রায় সকালবেলা দেখতে পাচ্ছেন এখনো রোদটা আস্তে আস্তে বাড়তেছে, আর এক একজনের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আর আমরা তো ওরকম ভাবে কখনো যাই নাই, তো ওই হিসাবে আমাদের কাছে ভালোই লাগতেছে। তো অপেক্ষায় আছি, দেখি কিভাবে কি করতে থাকে। তো গাইস, চলে আসলো একটা কাঙ্ক্ষিত ইলিশ, দেখতেই পাচ্ছেন। কি ভাই, জীবিত না এখনো? আল্লাহ দিছে। আল্লাহ দিছে, যাক। হ্যাঁ, শুক্রবারের প্রথম। আল্লাহ দিছে। তুমি টানো, থাক এনে পইরা পরে বেড়া কই রাখছে, গরম হয়ে রয়েছে। তো গাইস, এই হচ্ছে মাছ। এই মাছের জন্য এতক্ষণ অপেক্ষা ছিলাম যে কখন আসবে, কখন দেখবো। তো অনেকটা সময় খালি জাল টানা হইলো, তার পরবর্তীতে আর কি মাছটা। ভাই খালি পায়ে দাঁড়াই না, এত গরম হয়ে গেছে পুরো। ওই বড় এটা বোন না তো বড়, এটা তো আমরা আগে খাইতাম সাবাইয়া। এই বেড়া তুই ঘাস ফুস যে খাওয়া, কিন্তু আমি দেখাই দিছি মানুষের। মিষ্টি না তরিগুল কিন্তু ভালোই জালের প্রতি এক্সপিরিয়েন্স আছে, ভালোই কিভাবে কি করতে হয় এখানে জাল। ইনশাআল্লাহ। আবার অপেক্ষায় আছি কখন আসে। পিছে আইছে আইছে আইছে, আবার আইছে, দেখা দিয়ে দিছে। আবার একটা পোয়া মাছ চলে আসছে।
আবার সেই কাঙ্ক্ষিত মাছের দেখা পাইলাম। আর গড় গড় করে এখনো জীবিত। গাইস দেখেন পোয়া মাছটা এখনো নড়তেছে। এটা তো গাইস জাল টানা হচ্ছে অনেকক্ষণ যাবত ধরে। তো একটা ইলিশে দেখা পাইছি, এখন অপেক্ষা আছে আরো কিছু ইলিশ যেতে উঠিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কঠোর পরিশ্রম করে জাল টানা হচ্ছে, সবাই এক সিরিয়ালে দাঁড়িয়ে জাল টানতেছে। আর এই হচ্ছে জালের পরিবেশ। জানি না আর মাছ উঠে কিনা, তবে অপেক্ষায় আছি। আমাদের জালের সীমানাটা দেখেন গাইস, কতটা দূরে, এখনো ওই অনেকটা দূরে। আর নদীর ভিতরে দেখছিনি বিশাল বড় একটা নদী, তেঁতুলিয়া নদী, বরিশাল বাউফল, বিশাল বড় নদী। আর এখন আকাশে বিশাল রোদ। তুলতে থাকো, আল্লাহ ভরসা, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। একটা দুইটা রিজিকে থাকলেও তো মাছের হতো 8-10টা। আল্লাহ কখন কি দিয়ে দেয়। দিনের বেলা মাছ ধরা মানে কি বলবো, রোদের ভিতরে পুরা অনেকটা কষ্টদায়ক। তারপরও সংসারের তাগিদে চালানো যায়, চালানো হয়, কিচ্ছু করার থাকে না। এই ভেটকি মাছের মতন ভেটকি ধরেছে একটা মাছ ধরতে। এই যে গাইস আরেকটা ইলিশ চলে আসলো, দেখেন টাটকা ইলিশ। এই কিন্তু পুরো প্র্যাঙ্ক করতেছে আমাদের সাথে। মাছ আচ্ছা আমাদেরকে ভয় দেখাই দিল, ধাম করে পড়ে গেল। কি ভাই তুই এমন করলি কে? রাকিব 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 তো ডরাই গেছে। ভাই কেমন লাগতেছে ভাই? মেইন সমস্যা হলো না বোনাস লে কটা কই আমি আমরা হলো এই মাত্র তরতাজা ইলিশটা ধরা হলো, দেখতেই পাচ্ছেন গাইস এখনো জীবিত কিভাবে ফালাচ্ছে। চাপ দিয়ে রাখ চাপ দিয়ে রাখ। আবার একটা চমক হয়ে যাক। জোয়ারের পানি কিভাবে ধেয়ে আসতেছে, কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসি না। A few moments later. ওরা তো আগে যাইবই। তো গাইস জানি না কোথায় আসলাম, কোথায় নিয়ে আসলো আমাদের। বাড়ি ঘর তো নাই, কিন্তু লুয়ে আইলা কই এটা কও। কি রে ভাই গোজ উঠেন না। তো গাইস কই
এই বেটা গোস মোস দিয়ে উঠে না আদম কেমনে খালি পায় গাইস আসি গহীন জঙ্গলে। এটা হচ্ছে তেঁতুলিয়া নদীর একটা পার্ক, ফরেস্ট এরিয়া। তা তুমি পয়সা থাকলে আমি তোমার কেমনে দাম, আমার আগে যাইতে দাও। আরে না বোকা, আমি আসি না, আমি আসতেছি না। তো গাইস আমরা এখন যেই জঙ্গলটা এক্সপ্লোর করতেছি, আসলে এটা গহীন এক জঙ্গল, ফরেস্ট। তো দেখতেই পারতেছেন কতটা গভীরতা এটার ভিতরে। আর আমার ওরা সব আগে আগে যাইতেছে, আমি ওকে পিছে ফলো করতেছি। অ্যাকচুয়ালি খালি পায়ে হাঁটা যায় না বলা যায়, কারণ হচ্ছে ওই যে ভিতর মাটি থেকে গোস বের হয়েছে, গোস, যার কারণে খালি পায়ে হাঁটা যায় না, খুব সাবধানে হাঁটতে হয়। আর ওরা তো গ্রামের ছেলে, খুব তাড়াতাড়ি হাঁটতেছে, বাট আমার পক্ষে সম্ভব না অতটা তাড়াতাড়ি যাওয়া। আমি একটু স্লো মোশনে যাচ্ছি। তবে গাইস একটা জিনিস ভালো লাগছে যে এই গ্রামে আইসা এরকম একটা প্রকৃতির সাথে মেলামেশা বা ঘোরাফেরা খুব আনন্দদায়ক। আমরা ট্রলারে উঠে ঘোরাফেরা করতেছি, মাছ ধরতেছি, ট্রলারে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করতেছি। কিছুক্ষণ আগে গাইস আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। বলা যায় 1 কেজি প্লাস এই সাইজের একটা ইলিশ মাছ আমার ভুলের কারণে জাল থেকে ছুটে পড়ে গেল, আমরা হাতে তুলতে পারলাম না মাছটাকে, সেটা খুব আফসোস লাগলো আমার। তো গাইস এখন আমরা যেই জঙ্গলে আসছি বা যে ফরেস্টে আসছি, দেখেন এই গাছে কি একটা ফল না কি আছে যেটা খুব সুস্বাদু খাবার। তো ওইটাই দেখানোর জন্য আসলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর দেখেন গাইস এটা কি ফল আমি জানি না, ফলটা পারুক। কেওড়া? আচ্ছা ওরা বলতেছে কেওড়া, গ্রামের লোকাল ছেলেরা বলতেছে এটা কেওড়া। এখন ও এটা পারবে, ও দেখতেছেন গাইস কিভাবে উঠতেছে, ওইটা পারুক, পারার পর আপনাদের দেখাবো আসলে কি কেওড়া না কি বলে এটাকে। তো আমিও ফার্স্ট আসলে এর আগে হয়তো খাওয়া এই জিনিসটা দেখছি বা খাইছি কিনা জানি না, তো পারার পর আসলে বলতে পারলাম যে এর আগে দেখছি কি না। কোথায় ও এই এই ফলগুলা না? তো গাইস দেখেন, আপনি আসলে দেখতে পারবেন কিনা জানি না আপনারা, এই ডালটাতে অনেকগুলো হয়ে আছে, এই যে ডালটাতে অনেকগুলো হয়ে আছে, বোঝা যেতেছে না। এই যে গাছের পরিবেশ, ও গাছের চূড়ায় উঠে যেতেছে আস্তে আস্তে, দেখতেছেন গাইস ও উঠতেছে আস্তে আস্তে। তো গাইস আসলে কিছু বলার নাই, যেটা আসলে ফিল করা সেটাই ফিল করতেছি, খুব ভালো লাগতেছে। আরে এখানে জোক টোক আছে নাকি ভাই? জোক টোক থাকলে তো রিল্যাক্স রিল্যাক্স। তো গাইস ওরে দেখাই ও কিভাবে যা, দেখেন গাইস কিভাবে ও গাছে উঠে গেল, আস্তে আস্তে গাছে উঠতেছে। আর এই কেওড়া ফলটা পাড়ার জন্য, আর এই কেওড়া ফলটা নাকি খুবই টক হয়, আর এটা খেতেও নাকি খুব সুস্বাদু হয়। তো উঠতেছে, উঠো উঠো। কি এটা এটা উঠা যাবে না? এই চিকনটাই উঠো। হ্যাঁ এটাই উঠো। তো ফরেস্ট এরিয়াটা আপনাদেরকে একটু দেখাই, মানে অলমোস্ট সুন্দরবনের মতন ফরেস্ট। একা থাকা ইম্পসিবল। এই তোমরা কই যাইতেছো বুঝলাম না, কি হরিণ শিকারে যাও ইয়া বাঘ শিকারে যাও? হ্যাঁ নাকি 1-2 সারতে যাও? কুছ তো কাহো। কেওড়া গাছের টপে কিন্তু সে উঠে গেছে, হচ্ছে কেওড়া গাছ, আর ও দেখেন একদম টপে আছে, ওইখান থেকে ও ইচ্ছে কেওড়া ফলটা পাড়তেছে। খুবই সুস্বাদু একটা ফল, এর আগে কখনো খাওয়া হয় নাই, এবার প্রথমবারের মতন ট্রাই করব। এটার ভিতরে নাই? ও শুধু শুধু যাক, এটার ভিতরে নাই। আর একটা ডাল দিতেছে, এই ডালটা নাকি আছে ভরপুর। আর গায়ে সবচেয়ে বড় কথা, আমরা তেঁতুলিয়া নদীর এখন যেই পয়েন্টে আছি এটা কিন্তু সম্পূর্ণ একটা চর, এই চরের ভিতরে ফরেস্ট, এই জঙ্গল
খুব ভয়ানক জঙ্গল, মানে একা আপনি আসলে খুব ভয়াবহ অবস্থা। এটা দেখেন ক্যামেরাটা হালাই দিন। তো এই হচ্ছে কেওড়া। এ কে এই ওটা লাগে তো আছে না? হ্যাঁ হ্যাঁ, এই হাতে হ্যাঁ। আরো মারো মারো। আরো কি লাগবে? তো গাইস এই হচ্ছে কেওড়া ফল। যারা যারা চিনেন তারা তো অবশ্যই দেখছেন বা চিনেন। এই হচ্ছে কেওড়া ফল, এটাকে বলে কেওড়া ফল। আর এই ডালে অনেকগুলো আছে। এই ছোট ছোট তো এগুলো এমনই থাকে না? তো গাইস দেখেন এই যে এখানে, হ্যাঁ ফালাও ফালাও ফালাও, হ্যাঁ ফালাও। ধরতে পারলাম না এবারও, জানি না কতটুক লাগে বা কি করে। এই হচ্ছে কেওড়া, এগুলা খাওয়ার জন্যই বলা যায়। এই তেঁতুলিয়া নদীর পাড়ে চরে এসে নামলাম। আমি একটা কেওড়া ফাটাই দেখি কিরকম। এই কষ তাহলে মিষ্টি চুক্কা। আসলে ফলটা দেখতে কিরকম? ফলটা একটা ফুলের মতন সাজানো। আমি এখন ট্রাই করবো এটাকে কামড় দিয়ে। ফালাও 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 ফালাও। তো গাইস এই হচ্ছে কেওড়া ফল। এই ফলটা আমি এখন ট্রাই করে দেখি আসলে কি। ও মাই গড, এতে ভীষণ চুকা। হ্যাঁ আসলে এটা মুখে দিলে এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। আসলে এরকম ফলের আগে আমি কখন ট্রাই করি নাই। এই কেওড়া ফলটা এর আগে ট্রাই করি নাই। এটা আসলে এটা স্বাদ কি আমি কিভাবে বলবো, যে এতটাই টক বা এতটাই চুকা, মুখ আউলা যায় এক কথায়, এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে যায় না মুখে দিলে। এই কিছু ঢাকা লইয়া যাম। ও মাই গড, ভাল লাগতেছে। আসলে গ্রামে না আসলে এইসব পাওয়া যায় না, বা এরকম এক্সপেরিমেন্টও করা যায় না, বা এক্সপিরিয়েন্সও হয় না। কারণ গ্রামে না আসলে অবশ্য আমরা জানতামও না যে কেওড়া ফল নামে একটা ফল আছে, বা যেটা শুধু বন জঙ্গলে হয়। এই অনেকগুলো গাছ আছে কেওড়া ফল গাছ, তার ভিতর থেকে এই গাছটাই উঠছে। আর ফলটা কিন্তু খুবই টক, ভাল লাগতেছে। এই মৌমাছি যে ভু ভু করতেছে। এই আর পারণ লাগবে না, নেমে যাও। এই তরিকুল, ওরা ভাই বাগানের ভিতরে ঢুকছে, জানি না কি করতেছে, কিন্তু আমি তো ওইখানে দাঁড়ায় আছি ওর সাথে। আর এখানে দাঁড়ায় যে কেওড়া ফল খাইতেছি। এই বিচিটা কি খায় না ফালাই দেয়? ওই ভিতরে এটা কি ফালাই দেয়? হুম। শুধু বাইরের সাইডটাই খায় না? আহো আবার সব এটা তুলি। তো গাইস এই হচ্ছে এখান এই পর্যন্তই, বাকিটা দেখবেন আবার বোর্ডে গেলে। তো গাইস ওরা আসলে এই কেওড়া ফল কালেকশনের জন্য অস্থির হয়ে আছে। এই দূর দূরান্ত থেকে আইসাই এখন এই কেওড়া ফল খাওয়ার এক্সপেরিমেন্ট বা এক্সপিরিয়েন্স যেটাই বলেন না কেন করতেছি। কারণ এর স্বাদ এর আগে নেওয়া হয় নাই। আর এরা তো এই গ্রামের লোকজন, এরা তো কম বেশি জানে এগুলো কেমনে কি প্রসেসিং করতে হয়। কাঁচা খাওয়া যায় না? আমি তো কাঁচাই খেলাম। ওরে ভাই রে ভাই, গোজের ভিতরে পড়ছিলাম, বড়িটা আমার হাতে এমনি কি করবো যে ভাই আমার কটা দিস। আর গাছে তো আছে কিন্তু ওই জোবা যাইতেছে মাছ ধরতে না।
ভাই একটু ক্যামেরা করো, আমি একটু কটা ছিঁড়ি, তারপর কথা বলো। আমরা কালকে মাঝে আসেন না, কালকে যাবে না আঙ্কেল, কাল যাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আরে তুমি অলরেডি কপি লেখেন, ভিডিও তো পুরো নিয়ে যেতেছি। খালতো ভাই কি করো খালতো ভাই? তুমি দেখাও যে আমরা এখানে কি সংগ্রহ করতেছি। গাইস এখানে আমরা কেওড়া ফল সংগ্রহ করতেছি। এই চলো আসলে ছোট বড় অনেক কনফিউজ হয়ে যাচ্ছি, কোনটা থেকে কোনটা করবো। দাদা এই ফরেস্টে বানর টানর নাই? বানর আছে, সবই আছে, খালি আমাকে দ্বারা দেখা দেবে না। এই গাছ বাবা ঠান্ডা কাটছি কেমন কেমন এই দিন নিচে বড় আবড়া। দাদা এল ধরি রেন এক কেজি হতো না। কি তো গাইস কেওড়া সংগ্রহ করছি, কেওড়া দেখতে পাচ্ছেন গাইস, গহীন জঙ্গলে এসে কেওড়া সংগ্রহ করছি। বলো না কেন ভাই? আমি তো খাওয়া নিয়ে ব্যস্ত। এইখানে যদি না আসতাম তাহলে কি ফিল পেতাম বা এরকম কোনো অভিজ্ঞতা হইতো না। তো থ্যাঙ্কস টু তরিকুল। ধরো এই কোথায় ল ল ল যাই পাক মাক করে লাগবে এই ডাক্তার সাহেব এটা জোবা যাইতাছে, কে বোঝে না। আস্তে আসি রে, আস্তে আসি রে। এই রাখি পরে বা আমরা করে আবার আর এক গুল্লা দুমান আয়। আমাদের আজকের মতো কেওড়া ভরা শেষ। এখানে কেওড়া পাড়া শেষ, এখন যাচ্ছি মাছ ধরার জন্য। আপনারা লাইভে থাকেন। কিছু বলবা না তুমি খালতো ভাই? তো ভাই এই দেখো গাছের একেবারেই হান্দাইস না, পার মধ্যে গাছের গোড়া। অনেকক্ষণ যাবৎ এই বাগানে বসে ঘোরাফেরা করলাম, কেওড়া সংগ্রহ করলাম। এখন আবার ট্রলারের উদ্দেশ্যে যাচ্ছি। তো এই তেঁতুলিয়া নদীটা আসলে অনেক বড়, জোয়ার বাড়ার খেলা চলে এখানে। তো এখন জোবা চলতেছে, তাই এখন মাছ ধরার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাল ফেলাবো কিছুক্ষণ পরে। তো গাইস জাল ফালানোর পর তো দেখবেই যে আসলে কপালে কি থাকে, কি মাছ হয়। এই হচ্ছে আমাদের বোট, দেখতেই পাচ্ছেন বোটের পরিবেশটা, আউটলুক কীরকম। আর এটা কিন্তু একটা চর, গহীন জঙ্গল, একা আসা বলা যায় পসিবল না। এই হচ্ছে আমাদের জেলের বোট। আমাদের এই ফিশিং বোটটা কিন্তু মোটামুটি ভালোই বড়, দেখতেই পারতেছেন। আর এখন কি বলো ক্যাররা কিসের ভাই? আমি তো ক্যাররাই বুঝতেছি না। কেওড়া এটাই তো। আমরা তো গাইস চলে যাচ্ছি। A few moments later. গাইস দ্বিতীয়বারের মতন আবারও জাল ফেলা হচ্ছে। তো এখন হচ্ছে আবার জোয়া চলে আসছে, তাই আবারও জাল ফেলানো হচ্ছে। তো অনেকক্ষণের ভিতরে আমরা একটা বাগানে ঘোরাফেরা করলাম, ওইখান থেকে কিছু জঙ্গলি ফল সংগ্রহ করলাম, তারপর চলে আসলাম আবার বোটে। আসার পরে আবার জাল ফেলা হচ্ছে। তো এখন জাল ফেলা শেষ করে তারপর হয়তো আমরা রান্না বাড়ার চেষ্টা করব বা রান্না বাড়া করবো। তো আজকে রান্না বাড়ার আয়োজন থাকবে আমাদের হচ্ছে ইলিশ পোলাও। তো এরকম কিছু একটা নিয়ে গাইস, রাকিব অ্যাকচুয়ালি বোর্ডের এই পাশ থেকে ওই পাশে যেতে গিয়ে দেখতে পাচ্ছেন পাটাতন ভেঙে পড়ে গেল। তো পড়ে যাওয়ার পর সবাই একদম হাসি ঠাট্টা করতেছে, কিরে তোর ভার তো বোর্ডে নিতে পারতেছে না, কি ব্যাপার, এমন হলো কি লেগে, আজকে বেশি খেয়াল আইছিস নাকি, বা সকালে নাস্তা বেশি করছিস না? এটা নিয়ে আর কি আলোচনা চলতেছে। সবাই এটা নিয়ে আলোচনা করার সাথে সাথে ও একটু ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার, পাটাতন ভেঙে গেল কি লেগা, আর পায়ে ব্যথা পাইছে কিনা এটা একটু চেক করতেছে। তো আমরা বলতেছি দেখ ভালো করে দেখ, কি হাতে পায়ে ব্যথা পাইলি কিনা। তো চুপচাপ বসে আছে, একটু ভয় পেয়ে গেছে বলা যায়। আর দেখতেছেন গাইস জাল ফেলা হচ্ছে দ্বিতীয়বারের মতন। আর এখন কিন্তু নদীটা খুবই গাইস, আজকে শুক্রবার দিন,
জুমার দিন তো আজকে আমাদের ভোটের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। এখন হচ্ছে এই যে দুটা ইলিশ এখানে কোটাকাটি কাজ চলতেছে, আর এখানে হচ্ছে ইলিশ পোলাওর জন্য পোলাও রান্না হচ্ছে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোটের পাটাতনের ভিতরে কাজটা চলতেছে। এটা হচ্ছে সরিষার তেলের ইলিশ পোলাও হবে, এটা হচ্ছে পোলাও রান্না হচ্ছে। আর বাবুর্চি হিসাবে আছে তরিকুল, আর ওইটা হচ্ছে আস্তে আস্তে খোড়া ভাতিজা বা ভাইগনা বলে ইলিশ প্রসেসিং করতেছে। এই ইলিশগুলো সকালে ধরছি। ভাই এই মিয়া বুড়িগঙ্গা নদীতে ইলিশ আছে, আজকে কি আয়োজন করতেছে একটু বলো ভাই, পাবলিকরে বলো। এই কি আয়োজন চলতেছে আজকে হয়েছে ইলিশ পোলাও চলতেছে, ডিম ইনশাআল্লাহ, আল্লাহ যদি খাওয়ার ডিম ডিম। যাক ভালোই লাগলো বোর্ডে এসে। চিনি থাকলে তো মার্কে দেওয়া যেতে কারণ ওই আর ভর্তাও ইলিশ পোলাও ওইটার নাম। আজকে হচ্ছে ইলিশ পোলাও রান্না হচ্ছে। এই হচ্ছে এটা হালকা ভাজা দিয়ে ওটা ভিতরে দিয়ে দিলাম, এটা একটা ভাবা ইলিশ, এটা একটা কি ইলিশ, সোরা ইলিশ পোলাও, এটা একটা সোরা ইলিশ। হ্যাঁ এটা সোরা ইলিশ মানে কি ইলিশ কি চোরা নাকি? না বাবা ইলিশ পোলাও। আজকের খানা পিনা মাঝে মাঝে কথা মাথা কই না ভাই, ঠিক আছে, সবকিছু সুন্দরভাবে করতেছো। আর দিও না, দুই খোলা দাও, লাইট দিয়ে দিয়ে আছে। আরে দিয়ে সব দেন, সব কয় খোলা দিবে? সব দেন, সব দেন ওর এ বেটা কয় খোলা দিবে? ভুলে দেন না কি তো 2 খোলা। এ বেটা উপরে পড়িস না আবার ঘরের ভিতরে। বা আমার ট্রেনে রাখছি কি লিখে এনে তুই কি আমার কি বাবুর তুই মনে করো না নাকি? এই তো কথা উপরে ইলিশের ঘেরানে ক্ষমা তোরা খেতাম দাস না দেই বাবু সে চেহারাটা ইলিশ পোলাও খাওয়াই যাচ্ছে। তো মানোই না ভিডিও করতে আছে, এডি ছাড়বে তো লাগবে। আরেকজন হ্যাঁ এই অল্প অল্প কাটতে কাটতে খাইবার দিয়ে দেন ভিডিও। গাইস বেলা বাড়ার সাথে সাথে তীব্র গরম, যার কারণে সহ্য করতে পারতেছে না রাকিব। তাই বলা যে একদম হাতে পায়ে কাঁচা বেঁধে একদম নদীতে ঝাঁপানোর জন্য প্রস্তুত। তো কি বলতে বলতেই দেখা যাচ্ছে ঝাঁপ দিয়ে দিল, যে আসলে গরমে টিকতে পারতাছি না তাই নেমে গেল। আর পরবর্তীতে কি সাঁতার কাটা এই সাথে এই পাশে চলে আসছে, আর এর ভিতরে কিন্তু ভয় পেয়ে গেছে কাজে একা নদীতে নামছি। তো পরবর্তীতে আমি একটু সামনে গেলাম, যে বললাম যে কি আমিও নামবো নাকি, কিন্তু অ্যাকচুয়ালি আমিও সামনে গিয়ে একটু ভয় পেয়ে গেলাম যে আসলে আমিও নামবো। তো এত বড় নদীতে কিন্তু এর আগে কখনো নামি নাই, তো যার কারণে একটু ভয় পাইতেছি আমি। আর কি হয়েছে, এর ফ্লোরটা অনেক গরম, মানে পাটাতন গুলো অনেক গরম, যার কারণে দাঁড়া থাকা যায় না। তারপরে পাটা ভিজাই নিলাম। আর এর ভিতরে রাকিব কি করছে, বোটের এক কোনায় যাবো চুপচাপ বসে আছে। আর আমিও চিন্তা করতেছি কি নামবো কি নামবো না। তো আমাকে বলতেছে যে নামতে, আমি বলতেছি না এখন না, সবাই একসাথে নামবো। মানে বলা যায় ভয়ই পাইছি আমি। না, একা একা না, একটা বলা যায় যে একটা গ্রামে কিভাবে একা নামো, তো একটা নদীর মাঝখানে একটা ভয় তো থাকবেই। তো কি করার, তো আমি চুপচাপ বসে রইলাম। এর ভিতরে রাকিব তো সাঁতার কাটতেছে, পরে বললাম যে এই সাইডে ওঠ না, ওই পিছন সাইডে খাড়ায় আছে বলা যায় পানিতে বোট ধইরা। তো আমিও সাহস করে একা নামতেছি না, আমিও বসে আছি। তারপর ভাবলাম নামবো, এর ভিতরে একটা রশি ভাগ করতেছিলাম যে একটা রশি নিয়ে মানে পরে ঝুরা থাকবো। তো পরবর্তীতে বোর্ডের একজন সদস্য আইসা বলতেছে ঠিক আছে রশি আমি ভাগ করে দিই। ও আসলে রশিটা ভাগ করে দিতেছে, আর এদিকে তরিকুল চিল্লাচিল্লি করতেছে এই বোর্ডটা এমনি লড়াইস না তোরা, মা আমার চুলা কিন্তু উল্টায় পড়বো। কারণ ও হচ্ছে গিয়ে ওই যে ইলিশ ভাজতেছে। পরবর্তীতে রশি ভাগ করা হলো, তার কিছুক্ষণ পরে আমি আসলে নামবো বা নামলাম। তো দেখতে থাকেন গাইস কিভাবে নামতেছি আমি। এখন কিন্তু বসে আছি, এরপরে একটু পরে ফুট করে নেমে যাবো। আর নামার পর কিন্তু দেখছিলাম একটু ভয় পাইছি যে আসলে কতক্ষণ সাঁতার পরে দেখি, আমি কিন্তু অতটা ভালো সাঁতার জানিও না। তো পরবর্তীতে আর কি এই ও নামলো, এখন ওর দেখা দেখি আমিও নামলাম, কারণ আমার এখন একটা সাহস চলে আসছে, কারণ একা তো ওরকম সাহসটা পাইনি। তো গাইস এই এখন নেমে গেলাম। কিন্তু নামার পর গাইস তো তখন তো ওই যে বলা যে বোটটা ধরার জন্য অস্থির আছে, যে এখানে তো কোনো প্রকার ঠাই নাই নদীর মাঝখানে। আর ছোট ভাতিজারা দিছি ক্যামেরা ধরতে, ও তো ক্যামেরার এমন ভাবে ঝাঁকাইতেছে, আসলে ফার্স্ট টাইম ওর ক্যামেরা এরকম ধরে নাই। তো এই যে রশিদেরা ঝুলে আছি ভালোই লাগতেছে। তা রশিটা এই কারণে দিছি যে ঝুলে থাকতে পারি। তো ভালোই লাগতেছে, দেখছেন গাইস কেমন ভাবে আর কি ঝুলতেছি নদীর মাঝখানে, তেঁতুলিয়া নদীতে গোসল করতেছি, খুবই ভালো লাগতেছে। আর রাকিব অনেক ডাকাডাকি করলাম যে আমাদের এই সাইডে আসো,
একসাথে রশিদের ঝুলে থাকি, কিন্তু আসলে ভয়ে এই সাইডে আসে না। ও বোর্ডের আরেক প্রান্তে গিয়া চুপচাপ বসে আছে, আর আমরা দুজনে এখানে বসে কিছুক্ষণ মজা করলাম। তো যেই পরিমাণে গরম পড়ছিল, তো ওই হিসাবে নদীতে নামার পর খুবই ভালো লাগতেছে, কিন্তু রশিদরা ঝুলে আছে কারণ গাইস মানে দূরে যাওয়ার কোনো সাহস পাচ্ছি না। আর ওই বাবাতি যে বলতেছে ক্যামেরা বন্ধ করবো কিনা, পরে বললাম ঠিক আছে বন্ধ করে দাও। আর এইদিকে তরিকুলও নেমে গেল রান্না বাড়া মোটামুটি গুছাই, তরিকুল নামলো। তরিকুল তো এক্সপার্ট, কারণ ও নদীতে এর আগেও ছিল, নদীতে মাছ টাছ ধরতো। আর ওই ক্ষেত্রে ওদের অনেক সাহস, আর আমরা তো ভাই ওরকম সাহস নাই, কারণ নদীতে তো এরকম যাওয়া হয় না। পরবর্তীতে কি করব, এই সাইডে আইসা আর কি আমরা আমরা বলতে তরিকুলির পাশে আসলো। আর রাকিব তো দেখেন এই তো বৈশা আছে, ও ও এখন ওইখানে বৈশা আছে, উঠে নাই। আর আমি বলা যে উপরে উঠে গেছি গিয়ে, কারণ আমি বেশিক্ষণ ডুবাই না, কারণ আমার মনের ভিতরে একটা ভয় চলে A আসছিল। few moments later. তো গাইস গোসল শেষ করে সবাই একসাথে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। এই হচ্ছে আমাদের ইলিশ পোলাও। তো দেখতেই পাচ্ছেন গাইস, নদীতে ইলিশ ধরে ইলিশ খাওয়া দাওয়ার যে একটা মজা, খুবই আনন্দময় একটা মুহূর্ত, এটা আসলে বলে বোঝানো না। তো খাবার নেওয়া হাতে সবার রেডি, আর রাকিবকে বলছি রাকিব ভিডিও কিন্তু করলাম তোর এই অবস্থা, কোনো সমস্যা নাই। আর ওরা জিজ্ঞাসা করলাম আসলে খাবারটা কেমন হয়েছে, তো উত্তর দিল আলহামদুলিল্লাহ। তো আসলে এটা আমাদের কাছে এটা একটা অ্যাডভেঞ্চার, ভালোই লাগলো। আর এভাবে আসলে কখনো আমাদের হয় নাই, বা এরকম ভাবে কোনো সময় সময় কাটাই নাই। তো খুবই ভালো লাগতেছে। আর তরিকুল তো এখানে অভ্যস্ত, তো তরিকুলটা জিজ্ঞেস করলাম কি অবস্থা খাবার, বললো ভালো। আর ইলিশ পোলাও, মানে ইলিশের সাথে পোলাওটা অ্যাকচুয়ালি অনেকটা সুস্বাদু খাবার। আর পোলাওটা খুব সুন্দর পাকানো হয়েছে, এই জন্য তরিকুলকে একটা ধন্যবাদ, কারণ ও বাবুর্চি হিসাবে আসিল। আর ইলিশটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, যে করকরা। তো খাচ্ছি, আর আমি গাইস আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আমার খাবার। আর একটা জিনিস দেখেন গাইস, একদিনে কিন্তু অনেকটা কালো হয়ে গেছি। এটা হচ্ছে ওই যে নদীতে যে রোদের একটা তাপ, এই তাপের কারণে বলা যায় কারো কালো হয়ে গেছে, আর গরম প্রচুর। তো গোসল করে উঠে ভিজা গামছা শরীরে মুড়িয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম গাইস। আর আমার সাথে কে কে আছে তাও এখন দেখাবো। এই হচ্ছে আমার বোর্ডের সদস্য, ওনারা নিচে বসে আর কি খাবারের জন্য রেডি, আর আমাদেরকে একটু আগায় টাগায় দিতেছে। আর বোর্ডে কিন্তু একটা সুন্দর ফ্যান ছিল, ওই ফ্যানের সাহায্যে একটু বাতাস খাইছি, তা নাহলে আরো গরম, কারণ নদীতে তেমন কোনো বাতাস নাই। আর এই আমাদের যে পোলাও দিছে বা বিরিয়ানি দিছে, এগুলো খুব খুব ভালো হয়েছে, আর অনেক দিছে, পেট ভরে খাইছি বলা যায়। কারণ এতগুলা খাবার এক্সপেক্ট করি না যে এতগুলা খাবার খেতে পারবো, তো ভালোই লাগলো। আর রাকিবটা তো দেখতেই পাচ্ছেন খানদানি বডি নিয়ে বসছে, ওর কাছে এগুলা কোনো ব্যাপার না। এই রাকিবই বলতেছে যে ভাই বেশি হয়ে গেছে গা, তাহলে বুঝেন কি পরিমাণে খাইছি। আর তরিকুলে তো কোনো কথাই নেই, ও রান্না করছে না, ও অসাধারণ রান্না হয়েছে। তো খাওয়া দাওয়া করলাম, ভালো লাগছে। আর খাওয়া শেষে একটা কথাই, গাইজ যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এটাই বলার। আর দেখতে থাকুন গাইজ। প্লেটে ইলিশগুলা দেখেন, ইলিশগুলা আসলে কিভাবে চায় রয়েছে, মানে একটা লোভনীয় খাবার, তো ভালোই লাগতেছে। আর নিজের থেকে যতবার ভিডিওটা এডিট করতে গেছি, মানে আমার কাছে মনে হয়েছে যে আবার যদি যেতে পারতাম, কারণ এই যে একটা অভিজ্ঞতা অর্জন করলাম যে একটা জেলে আসলে কতটা কষ্ট করে নদীতে, আর কতটা অপেক্ষা করে, কতটা সময় ত্যাগ করে একটা ফ্যামিলি থেকে দূরে, যে আসলে এটা না দেখলে বুঝতাম না। কারণ একটা জালে মাছ ওঠার জন্য যে কত সময় অপেক্ষা করতে হয়, দেখা গেছে পুরা জাল টানা শেষ করার পরেও দেখা যায় একটা মাছ আসে না। তো এইটাই আবার। তো গাইস, নদী থেকে তো মাছ ধরা, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন বলা যায় অলমোস্ট সব কিছু রেডি করে চলে যাচ্ছি। আর এই দশমিনা, এই তেঁতুলিয়া নদীটা আসলে অনেকটাই বড়, যেটা মনে করছিলাম অনেকটা ছোট হবে তা না, অনেক বড়। আর এখানে নদীতে মাছ ধরার যে একটা বিষয়, এটা আসলে জেলেদের অনেক কষ্ট, সেটা একদিন এক রাত থেকে উপভোগ করলাম, যে একটা জেলের অ্যাকচুয়ালি কত কষ্ট হয় মাছ ধরতে। তারপর মাছ তো উঠে না, এটা নিয়ে অনেক রকম বিবাদ। তার ভিতরে আজকে আমার লগে একটা ঘটনা হয়েছে, যে একটা বড় সাইজের ইলিশ আমার হাত থেকে পড়ে গেছে, আমি তুলতে পারি নাই, সেটা একটা ব্যর্থতা। আর এখন হচ্ছে আমরা চলে যাব, এখন আমরা 10 মিনিট বাজার থেকে বাসে উঠবো। তো এখন যাওয়া আসা নিয়ে একটা কথা চলতেছে। এখন কি ভাই, এখন রওনা দিবা না? হ্যাঁ এখন দেরি তো আর করবা না? না।
রাকিব, এখানে এসে কিন্তু একটা জিনিস দেখলাম বা শিখলাম যে আসলে জেলেদের কিন্তু অনেক কষ্ট। কি কস? কোনো কষ্টই নেই, কি সব শান্তি। এই যে একটাইতে একদিন আসিলাম যে মাছ মানে একবার জাল ফালাইলে কয়টা মাছ ওঠে? 2টা 3টা 5টা। এতে আমার হিসাবে কোনো কষ্ট নেই। দেন বয়স দেন। আচ্ছা বলো, সমস্যা নেই। শুনেন, কোনো আমি ধরি, সমস্যা নেই, বলো। আমার হিসাবে কোনো কষ্ট নাই। কেন? কেন? যদি এখন 2টা মাছ উঠতো বড় সাইজের, হ্যাঁ 2 কেজি, তাহলে পোষা যেত। তাহলে কোনো কষ্ট নাই। হ্যাঁ আর যেসব মাছ না ওঠে সেই সময় কষ্ট নেই, কারণ পরবর্তী সাইডে পাইবো। তা আমি যেটা দেখলাম যে ঝাটকা মাছ পাইলে তো তখন আর ভালো লাগে না, কারণ 4-5 জন মিলে থাকে, একটা খরচ। 1 hour later. তো গাইস 10 মিনিট থেকে বাসে উঠলাম। তো বাসে উঠে একটা জিনিস আমার ভালো লাগলো যে বাসের লাইটিং দেখেন, মনে হয় যে কোনো ডিজে পার্টিতে আসছি। তো এই কারণে আপনাদের একটু দেখাইলাম যে বাসের লাইটিং কি, মানে মনে হয় আসলেই যে কোনো বিয়ে বাড়িতে বা কোনো ডিজে পার্টিতে এসে আর কি এনজয় করতেছি। তো সেটাই তুলে ধরলাম। আর সিট পাইছি একদম পিছন সাইডে, কারণ সেই দিন একটা লঞ্চ মিস করছে, যার কারণে আর কি আমাদের বাসে সিট পাইতে কষ্ট হয়েছে। তো তারপরও ভালোই লাগলো, সারাদিন ক্লান্তি ছিলাম। তো বাসে উঠে সিটে বসে একদম ঘুমিয়ে পড়েছি বলা যায়। তো রাকিবকে বললাম, রাকিব কি অবস্থা? রাকিব তো বললো ভালো। আর এই বলতে বলতে ক্লান্তি শরীর নিয়ে বাসে উঠে ঘুমিয়ে গিয়েছিলাম গাইস। তো এখন ধুলাইপাড়ে এসে নামলাম, এখন বাজে রাত্রে 4টা। তো দেখতেই পারতেছেন গাইস এখন ধুলাইপাড়ের কি পরিবেশ। আর এখন বাজে ভোর রাত 4টা। তো এখন এসে নামলাম ধুলাইপাড়। তো জার্নিটা খুব ভালো ছিল, বলা যায় খুব শর্টকাটে চলে আসলাম। তো যাই হোক গাইস, যদি আমার এই ব্লগটা কারো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।